করা হয়েছে, কৃষি ও খাদ্য উৎপাদনের সাফল্য এসেছে, জঙ্গি দমনের সাফল্য সারা বিশ্বে আলোচিত। এদেশে আওয়ামী লীগ একমাত্র দল যেটি দেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক ও নিরবিচ্ছিন্ন ভূমিকা রেখেছে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি মাননীয় নেত্রী আপনার আজকের এই ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার শতায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। সংগ্রামের সাফল্যের অর্জনের ৭২ বৎসর, বাংলাদেশের বৃহত্তম প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩শে জুন KM দাস লেনের রোজ গার্ডেন এক সম্মেলন কর্মী সভার মাধ্যমে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের আজ ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী, ৭৩-এ পদার্পণ করবে। আর ৩ বৎসর পরেই আমরা এই আওয়ামী লীগের ডায়মন্ড জুবলি আমরা উদযাপন করতে পারব। এমনই সময়ে আমরা আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি, যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পৃথিবীর বুকে একটি সৃষ্টি নতুন জাতি রাষ্ট্র পদ্মা মেঘনা যমুনার পারে পারে এই লোকালয়টি হাজার বৎসরে সত্যিকারের অর্থে কোনোদিনই স্বাধীন সার্বভৌম দেশ ছিল না, কোনোদিনই সেইভাবে স্বশাসিত ছিল না। বিদেশিরা এসে, মুঘলরা, পাঠানরা এই দেশ শাসন করেছে। সেই দেশকে, সেই লোকালয়কে, পদ্মা মেঘনা যমুনার পারে পারের এই লোকালয়কে, জনপদকে একটি পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের আজকে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতির সেই দলের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০০তম জন্মবার্ষিকী আমরা ২০২০ সাল উপার্জন করছি। আমরা মুজিব বার্ষিকী এই ২১ সালে উদযাপন করছি ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এবং আজকে বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস, সুবর্ণ জয়ন্তী, ইতিহাসের এক সোনালী অধ্যায় আমরা অতিক্রম করছি। এমন একটি মাহেন্দ্রক্ষণে এই ঐতিহ্যবাহী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। আমরা যদি ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই, ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পৃথিবীর বুকে একটা মিথ্যা, একটা অবৈজ্ঞানিক দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ২০০০ মাইলের ব্যবধানে ভারতবর্ষের দুই দিকের দুইটি অংশ নিয়ে ২০০০ কিলোমিটারের ব্যবধানে একটি কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। সেই রাষ্ট্রের দুই অংশের মধ্যে ধর্ম ছাড়া ভাষা, সংস্কৃতি, জীবনচারণ এবং সামাজিক রীতিনীতি কোথায়ও কোনো বন্ধন ছিল না। সেই রাষ্ট্রটি সৃষ্টি করা হয়েছিল ওই ভূস্বামী, জমিদার, সামরিক, বেসামরিক আমলা, শিল্পপতি, ধনিক, বণিক এবং ভারত থেকে প্রবাসী উর্দু অভিজাত শ্রেণীদের শোষণ শাসনের জন্য। তাই আমরা দেখি দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে প্রথম বাংলাদেশের উপরে, পূর্ব পাকিস্তানের উপরে সর্বপ্রথম আঘাত আসে ভাষা সংস্কৃতির উপরে। কায়েদ আজমের নেতৃত্বে ওই পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা মনে করেছিল বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করতে হবে, ভাষাকে ধ্বংস করতে হবে, তাদের যেন মেধা মননের কোনো বিকাশ না হয়, একটা বুদ্ধা জাতিতে পরিণত হয় এবং চিরদিন তারা এটাকে উপনিবেশ হিসাবে শাসন করতে পারে। এটি বঙ্গবন্ধু সবচেয়ে মনে হয়
তরুণ বয়সে, যখন তার বয়স ছিল মাত্র 28 বছর, তখন তিনি উপলব্ধি করেছিলেন। তাকে আমি একটু ইতিহাস থেকে আরো একটু বলতে চাই। অন্নদা শঙ্কর রায় এবং সৈয়দ মুস্তফা আলী স্বাধীনতার পরে বাংলাদেশে এসেছিলেন সাহিত্য সম্মেলনে। এক পর্যায়ে বঙ্গবন্ধুর সাথে তারা সাক্ষাৎ করতে যান। সেখানে বঙ্গবন্ধুকে অন্নদা শঙ্কর রায় জিজ্ঞাসা করেছিল, বঙ্গবন্ধু, আপনি কি আমাদের বলবেন কখন আপনি বাংলাদেশের কথা চিন্তা করলেন, স্বাধীন বাংলাদেশের কথা, বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্রের কথা? সেদিন বঙ্গবন্ধু হেসে দিয়ে বলেছিল যে 47-এর আগে মে মাসে পার্ক সার্কাসে আমরা বসেছিলাম, যখন 6, 7, 8 এপ্রিল 1947 সালে মুসলিম লীগের দিল্লি সম্মেলনে কায়েদ আজম স্টেজ শব্দটি কেটে দিল। স্টেজ থাকলো, এস শব্দটি কেটে দেওয়া হলো। তার অর্থ লাহোর প্রস্তাবে বলা হয়েছিল মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে স্বাধীন যে প্রদেশগুলো হবে সেটি হবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং তাদের সকল রকম প্রায় স্বাধীনতা থাকবে, এবং সেইটি হবে ইউনিয়ন অথবা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, এরকম রাষ্ট্র হবে। কিন্তু এস শব্দটি, কায়েদ আজম ছিলেন অত্যন্ত ধূর্ত, সেই এস শব্দটি কেটে দিল। এবং কেটে দেওয়ার পরেই সেদিন বঙ্গবন্ধু, তরুণরা, আবুল হাসিম সহ তারা সেদিন প্রতিবাদ করেছিল। তারা বুঝতে পেরেছিল যে পাকিস্তান হতে যাচ্ছে, এটি একটি রাষ্ট্র হবে এবং কেন্দ্রীয় সরকার পাকিস্তান থেকে কায়েদ আজমের নেতৃত্বে এই দেশকে শাসন করতে হবে। সেদিনই একদল তরুণ যুবকরা বঙ্গবন্ধুর নেতৃত্বে পার্ক সার্কাসে বসেছিল। সেখানে তারা বিস্তারিত আলোচনা করেছিল যে পাকিস্তান হতে যাচ্ছে, এ পাকিস্তান হবে জোটা পাকিস্তান, এ পাকিস্তানে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা হবে না, বাঙালিদের অর্থনৈতিক মুক্তি আসবে না। যেমন ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, ঠিক তেমনই পাকিস্তানের ভূস্বামীরা, পাকিস্তানের শিল্পপতিরা বাংলাদেশকে আবার শোষণ করবে। আমি এটাই বলতে চাই, আমার বয়স যখন খুবই কম, আমি ছাত্র, 1964 সালে স্কুলে পড়ি, তখন এই আইয়ুব খান, স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে উপশিরায় যে জাগরণ তুলেছিল, আমি মনে করি সেটি আজও আমার মধ্যে বহমান রয়েছে। আমি আজও রাজনীতি করি, দেশকে ভালোবাসি, সেই শিহরণ। ঠিক তেমনই ভাবে বঙ্গবন্ধু বাংলার লক্ষ মায়ের সন্তানকে, যুবকদেরকে অনুপ্রাণিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর ডাকেই এদেশের লক্ষ মায়ের ছেলেরা মুক্তিযুদ্ধে গিয়েছিল। বঙ্গবন্ধুর ডাকে মাঠের কৃষক, ঘাটের মাঝি, কামার, কুমার, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছিলাম। আমি শুধু এটুকুই বলতে চাই, বঙ্গবন্ধু যদিও উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশ যে পাকিস্তান হয়েছে, পাকিস্তানে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হবে না, কিন্তু এর সাথে সাথে এত 23 বছর কেন লাগলো? পাকিস্তানের মোহ কাটতে বিশেষ করে যুবকদের অনেক সময় লেগেছে। মানুষ বুঝতে পেরেছে যে কিভাবে শোষণ করছে এই পরিসংখ্যান, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে কিভাবে বাংলাদেশিদেরকে বঞ্চিত করা হয়েছে। এগুলো বঙ্গবন্ধু 6 দফা দিয়ে সারা বাংলাদেশে তিনি বক্তৃতা করেছেন, তুলে ধরেছেন। আমি সেই লম্বা ইতিহাসে যাব না, কিন্তু এইটুকু আমরা জানি যে সেনাবাহিনীতে মাত্র 7 ভাগ ছিল বাংলাদেশি, নৌবাহিনীতে মাত্র 8 ভাগ ছিল, সেনা বিমান বাহিনীর ছিল 16 ভাগ। 123 জন ডেপুটি সেক্রেটারি, তার মধ্যে 8 জন ছিল মাত্র বাংলাদেশি। এই ছিল বঞ্চনার। 1960 সাল থেকে 65 সাল পর্যন্ত, 66 সাল পর্যন্ত, 6 দফা দেওয়া পর্যন্ত 3000 কোটি টাকা উন্নয়নের জন্য খরচ হয়েছিল। তার মধ্যে বাংলাদেশ পেয়েছিল মাত্র 700 কোটি টাকা। এই পরিসংখ্যানগুলো বঙ্গবন্ধু তুলে ধরতেন এবং এর প্রেক্ষিতেই বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। এখানে আমি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এটি বলতে চাই, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, একটি পাখি ভোরে অন্ধকারের সময় বুঝতে পারে যে একটু পরে আলোকিত হবে, আলোকে অনুভব করতে পারে। পাখি ডাকে এবং সারা মানুষকে জাগিয়ে তুলে, পাখি আগেই ডেকে। বঙ্গবন্ধু ছিলেন ঠিক ভোরের পাখি। তিনি 1948 সাল থেকেই, 1949 সাল থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, ভোরের পাখির নাই তিনি সেদিন শুরু করেছিলেন, আওয়াজ দিয়েছিলেন, বাঙালি জাতিকে জাগ্রত করেছিলেন। বঙ্গবন্ধু ছিল ভোরের পাখি। প্রিয় ভাই ও বোনেরা, আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু এটুকুই বলতে চাই, বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু বাংলাদেশকে
ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে চেয়েছিলেন। সেটি বঙ্গবন্ধু করতে পারেন নাই। কৃষি মন্ত্রী হিসাবে শুধু এটুকুই বলতে চাই, বঙ্গবন্ধু যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, যে সবুজ বিপ্লব শুরু করেছিলেন, আজকে আমরা যেগুলো করছি, আপনারা যে যন্ত্র দেখছেন, আপনারা যে ধানের উন্নত জাত দেখছেন, আপনারা যে বিভিন্ন ফসল দেখছেন, কৃষিক্ষেত্রে যে আমাদের অসামান্য অর্জন সাফল্য সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। কয়েকদিন আগেই ফাও বলেছে যে পর পর 3 বছর বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়, অর্থাৎ ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। কাজে এটা স্থায়ী। এই হলো আমাদের অর্জন। অর্থনীতির সকল ক্ষেত্রেই বিপুল অর্জন আমাদের হয়েছে। পদ্মা সেতু, আইসিটি, শিক্ষা, শান্তি, শিক্ষা, কৃষি, প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য। এটি সারা পৃথিবীতে আজকে প্রশংসিত। তাই এদেশে কৌশিক বসু বাংলাদেশে এসে বলে, বাংলাদেশে এসেছি আমি উন্নয়নের গল্প শোনার জন্য, উন্নয়নের কিচ্ছা শোনার জন্য। কয়েকদিন আগে নিপুর একটা পত্রিকা তারা লিখেছে যে হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ ইজ এ ডিসমিসড কেস, ইট ইজ এ বটমলেস বাস্কেট। আজকে সেই বিশ্ব ব্যাংকের নিকোলাস স্টার্ন, কৈশোর বসু, বান কি মুন তারা এসে বলে আমরা বাংলাদেশে এসেছি বাংলাদেশের উন্নয়নের কাহিনী শোনার জন্য। বাংলাদেশের সন্ধ্যা পেসিমিস্ট ওয়ার্ল্ড নো লঙ্গার বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস। এটি আজকে শুধু 2-1 জন নয়, সকল উল্লেখযোগ্য পত্রিকা, ম্যাগাজিন, ইকোনমিক্স, টাইম, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, কয়েকটা উদাহরণ দিব যেখানে যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ ইজ এ রেফারেন্স কান্ট্রি ফর ডেভেলপমেন্ট এজ এ ডেভেলপমেন্ট মডেল। আমি আজকে সর্বশেষ অস্ট্রেলিয়ার দি ইন্টারপ্রেটার একটা পত্রিকা একটা নতুন প্রবন্ধ এসেছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড, এবং তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার স্ট্র্যাটেজিক এক্সপার্টও। তিনি লিখেছেন বাংলাদেশ তো বটমলেস বাস্কেট নয়, কেস নয়, বাংলাদেশ ইজ ইমার্জিং এজ এ রিজনাল পাওয়ার, স্ট্র্যাটেজিক্যালি শেখ হাসিনা ইজ প্রসিডিং। সে সবচেয়ে বড় উদাহরণ দিয়েছে বাংলাদেশ তার প্রতিবেশী দেশ, যেখানে ভারত দেয় নাই শ্রীলঙ্কাকে 200 মিলিয়ন ডলার আজকে তাদেরকে ঋণ দিচ্ছে। আবার বলেছে যে সুদানকেও ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এটি আজকে নয়, আপনাদের হয়তো মনে আছে নেপালে যখন কাঠমান্ডুতে যখন ভূমিকম্প হলো 17 সালে আমাদের নেত্রী 20,000 টন চাল দিয়েছিল। 20,000 টন চাল কম নয়, এর মূল্য 100 কোটিরও বেশি। এই যে আজ বলছে এবং অনেক ব্যাখ্যা সে দিয়েছে যে কিভাবে বাংলাদেশ অগ্রসর হচ্ছে, আমেরিকা কিভাবে বাংলাদেশের সাথে স্ট্র্যাটেজিক রিলেশন করার জন্য ধর্ণা দিচ্ছে। সে নিজে অস্ট্রেলিয়ার কথা বলেছে যে অস্ট্রেলিয়া এখন বাংলাদেশকে আগে দেখতো সাহায্য গ্রহণকারী একটা দেশ, এখন মনে করছে অস্ট্রেলিয়া কৌশলগতভাবে, সে ভিতরের একটি তথ্য বলেছে, অস্ট্রেলিয়ান সরকার গভীরভাবে চিন্তা করছে বাংলাদেশের সাথে ট্রেড রিলেশন বিল্ড আপ করতে হবে। এই আজকের বাংলাদেশ, এই অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে আমরা গৌরব গাথা মুক্তিযুদ্ধে লিখেছিলাম, আজকে উন্নয়নের গৌরব গাথা আমরা রচনা করছি। আপনি বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর আলোক বর্তিকা আপনার হাতে, এই আলোকেই বাংলাদেশকে আমরা আলোকিত করব। বাংলাদেশ পৃথিবীর বুকে আমাদের অহংকারের গৌরবের দেশ হবে। আওয়ামী লীগ এই বাংলাদেশে একটা গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে, আগামী দিনেও বাংলাদেশে আওয়ামী লীগই নেতৃত্ব দিবে। একটা উদাহরণ দেই, জাপানে, 1 সেকেন্ড, জাপান একটা রাজনৈতিক দল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ক্ষমতায়, যেহেতু তারা ভালো কাজ করছে, জাপানের জনগণ গণতান্ত্রিক দেশ, কিন্তু একটি দলই সেখানে নেতৃত্ব দিচ্ছে। কাজেই আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেও বাংলাদেশ, তিনি যতদিন বেঁচে আছেন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। বেগম মতিয়া চৌধুরী এমপি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে আওয়ামী লীগের জন্মদিন শুধু নয়, একটি শতবর্ষী বৃক্ষে মহিরুহের জন্মদিন। মহিরুহের বয়স নিয়ে আমরা ভাবি না, 72 হোক 73 হোক, শতবর্ষী সহস্রবর্ষী হয়। সেই মহিরুহের জন্মদিনে আজকের এই আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, জাতির পিতার কন্যা, যার হাত ধরে একদিন আওয়ামী লীগ লালিত পালিত এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা আজকের এই দিনে এতক্ষণ যে ইতিহাস বলা হয়েছে, সেই ইতিহাসের সূত্র দিয়ে বলতে চাই যে জাতির জনক আসমানের কোথায় আপনি আছেন আমরা জানি না, কিন্তু ওই আকাশ থেকে আপনি দেখেন, আপনার স্নেহ চোখ দিয়ে আপনি দেখেন, আপনার সমস্ত হৃদয়ের অনুভূতি দিয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে আপনি দেখেন, আপনি নাই, আপনাকে নিষ্ঠুরভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আপনারই কন্যার নেতৃত্বে আপনার সামনে স্বপ্নের সোনার বাংলা আজকে এগিয়ে যাচ্ছে। শুধু নয়, আজকে বিশ্বের বুকে সম্মানের স্থানে প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে এই অগ্রযাত্রা আপনার কন্যার নেতৃত্বে আরো অনেক অনেক দিন চলমান থাকুক। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আজকে এই প্রার্থনা করতে চাই। ইতিমধ্যে অনেক কথা হয়েছে, আমি শুধু বলবো যে 81 সালে যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্যানভাস করে আমাদের সভাপতি হন নাই, আমাদের প্রয়োজনে, আওয়ামী লীগ তার প্রয়োজনে সেদিন সেই হোটেল ইডেনে আমি তখন একজন কর্মী হিসাবে দেখেছি নানান ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামটি যখন ঘোষিত হলো, সমস্ত, আমি একজন কর্মী, তখন আমি কমিটির কেউ না, আমি কর্মীদের সারিতেই ছিলাম, কোনো সময় সামনে স্টেজের, কোনো সময় পিছনে। যেভাবে সেই দিন কর্মীদের ভিতরে, কাউন্সিলরদের ভিতরে, ডেলিগেটদের ভিতরে, আওয়ামী সমর্থকদের ভিতরে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছিল, সেটি সেদিন থেকেই আওয়ামী লীগের অগ্রযাত্রা যে কেউ রুখতে পারবে না সেটি স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং তিনি এসছেন, তার আগমনটা কি? সেই দিন প্রকৃতি ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, আর যে কান্না বাঙালি কাঁদতে পারেনি 5ই আগস্টের পরে, মনে হয় বাংলার প্রকৃতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যার চোখের পানি দিয়ে এই এত বৎসরের সঞ্চিত কান্নাকে দিয়ে বাংলাদেশের সব আবিলতা, পাপ, যত জঘন্য কর্মকাণ্ড সবকিছুকে ধুয়ে ফেলার প্রতিজ্ঞা নিচ্ছিল। আজকে আমি সময় নেব না, শব্দ একটি কথাই বলি, ইতিমধ্যে অনেক কথা বলা হয়েছে, আমি নিজে আজকে শুনতে চাই। বারবার উৎসুক ভাবে আমি অপেক্ষা করছি কখন নেত্রীর কাছ থেকে দিক নির্দেশনা পাবো। আমি একটা কথাই বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে কবিতার সেই কবি চরণটুকু আমি উৎসর্গ করতে চাই। দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা, আপনি এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশে যেভাবে তরুণীকে নিয়ে যাচ্ছেন লক্ষ্যে, বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে, আবারও বলি, জয়তু শেখ হাসিনা, জয়তু বাংলাদেশ। বাংলাদেশ আর শেখ হাসিনার নাম একাকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। এবার আমাদের সেই মহেন্দ্র খন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, যার 4 দশক সুযোগ্য সঠিক নেতৃত্বে ইতিমধ্যেই বঙ্গবন্ধুর আজীবনে লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল উত্তরণ ঘটিয়ে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রগতির চাকাকে ঘূর্ণমান রেখেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরপর 3 বার সহ 4র্থবারের প্রধানমন্ত্রী, বিশ্ববরণ্য সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। বক্তব্য রাখছেন জননেত্রী শেখ হাসিনা এমপি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই সভায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করি জাতীয় চার নেতাকে, স্মরণ করি এদেশের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনকে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক জনাব শামসুল হকের প্রতি আমার শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল ২৩শে জুন ১৯৪৯ সালে। একটা অদ্ভুত মিল। ১৭৫৭ সালে ২৩শে জুন পলাশীর আম্রকাননে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হয়। তো এই পরাজয়ের পিছনে চক্রান্ত করেছিল নারী প্রধান সেনাপতি মীর জাফর। বাংলা, বিহার, উড়িষ্যা তখন একটা স্বাধীন ভূখণ্ড, কিন্তু তা ব্রিটিশ বেনিয়াদের হাতে চলে যায়। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এর ক্ষমতা দখল করে। এরপর প্রায় ২০০ বছর এই গোলামির জিঞ্জির। ৪৭ সালে পাকিস্তান নামে একটা রাষ্ট্র, যার ২টি শাখা, একটি পূর্ববঙ্গ আর একটি পশ্চিম পাকিস্তান। আমরা যদি বলি পাকিস্তান সৃষ্টি, সেটার পিছনে কিন্তু এই বাঙালিদেরই অবদান। কিন্তু বাঙালিরাই পাকিস্তান সৃষ্টির পর শোষণ, বঞ্চনার শিকার হয় এবং মায়ের ভাষা কথা বলার অধিকার হারায়। এই বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে ঠিক সেই ২৩শে জুন। যে ২৩শে জুন পলাশীর আন্দোলনে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, মনে হয় যে সেই সূর্যকে আবার উদিত করবার জন্য আওয়ামী লীগ সৃষ্টি হয়েছিল, এবং ঠিক সেটাই হয়েছে। ৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে বিজয় অর্জন করি, যে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং স্বাধীন বাংলাদেশের যে প্রথম সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যখন সরকার গঠন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে সেই আম্রকাননেই মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। যদিও জাতির পিতার স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছেই গ্রেপ্তার হয়েছিলেন। সেখানেই হচ্ছে সব থেকে বড় কথা যে বাংলাদেশের অভ্যুত্থানটা অস্তমিত সূর্য থেকে উদিত করা স্বাধীনতা, এটা কিন্তু আওয়ামী লীগেরই অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সময় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন, কিন্তু তিনি কারাগারে ছিলেন। একদিকে ভাষা আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায় আন্দোলন করতে যেয়ে বিশ্ববিদ্যালয় থেকে তিনি বহিষ্কার হন এবং গ্রেপ্তার হন। সেই অবস্থায় তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা অদ্ভুত শক্তি ছিল সংগঠন তৈরি করার, এবং তিনি সবসময় গুরুত্বই দিয়েছেন সংগঠনকে শক্তিশালী করার জন্য। কারণ তিনি জানতেন যে সংগঠন ছাড়া কোনো অর্জন সম্ভব নয়। তিনি যখনই দেখেছেন পাকিস্তানিরা এদেশ শোষিত, বঞ্চিত, এদেশের মুক্তি নিহিত ছিল একমাত্র স্বাধীনতা অর্জনের ফলে, তাছাড়া আর কোনো উপায় ছিল না। সেই সংগঠনটাকে তিনি সেইভাবেই গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগ এদেশের জনগণের জন্য, আজকে এদেশের মানুষ যা কিছু পেয়েছে সবই কিন্তু আওয়ামী লীগ দিয়েছে।
সেই 48 সালে যে ভাষা আন্দোলন শুরু, তখন তার ভাষা আন্দোলন শুরুর আগেই কিন্তু তিনি ছাত্রলীগ গঠন করেন 48 সালের 4 জানুয়ারি, এবং ছাত্রলীগ নিয়েই কিন্তু তিনি সংগ্রামটা শুরু করেছিলেন। আর 49 সালে আওয়ামী লীগ জন্ম হয়। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করার পরেই এই আওয়ামী লীগ নিয়ে ভাষার সংগ্রাম এটা কিন্তু অব্যাহত থাকে। যুক্তফ্রন্ট সরকার গঠন হয়, কিন্তু সেটা বেশি দিন টিকেনি। কিন্তু তখনও যতটুকু পাওয়ার এই অঞ্চলের মানুষ ওই অল্প সময়ের মধ্যে পেয়েছিল। তারপরে 56 সালে সেই আওয়ামী লীগ সরকার বেশি দিন থাকতে পারেনি, কারণ মার্শাল ল জারি হয় এবং রাজনীতি নিষিদ্ধ হয়। আবার জাতির ভিতরে গ্রেপ্তার সবসময় অধিকাংশ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব জেলেই থাকতেন, তাকেই তো সবার আগে গ্রেপ্তার করা হতো। 64 সালে আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয়, তখন মৌলানা তর্কবাগীশ সভাপতি আর বঙ্গবন্ধু শেখ মুজিব সাধারণ সম্পাদক। 66 সালে তিনি যখন 6 দফা দিলেন, ফেব্রুয়ারি মাসে তিনি 6 দফা দিলেন। মার্চ মাসের যে কাউন্সিল অধিবেশন, মার্চ মাসের 18, 19, 20, তো 19 তারিখে সেই কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি এবং তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই 6 দফা নিয়ে তিনি সমগ্র বাংলাদেশ সফর করেন, কিন্তু তখনকার পাকিস্তানি সরকার তাকে গ্রেপ্তার করে। সে মে মাসেই গ্রেপ্তার করে। অল্প কয়েকদিনের মধ্যে এই 6 দফা মানুষের কাছে মুক্তি সনদ হিসেবে প্রতীয়মান হয়, এবং এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি সময়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। আমরা যদি শহীদের খাতা দেখি যে কত মানুষ জীবন দিয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, একমাত্র আওয়ামী লীগই। আর একটা রাজনৈতিক সংগঠন হিসেবে বর্তমানে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে এই দেশে কয়টা রাজনৈতিক দল আছে? অনেকে অনেক কথা বলেন, কেউ বলে একটা দল হয়ে যাচ্ছে। তো আমরা যদি জনগণের সংগঠন হিসেবে দেখি, গণমানুষের সংগঠন দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। এবং সেই সাথে আমাদের আরো অন্য পার্টি আছে, যেমন কমিউনিস্ট পার্টি বা অন্যান্য পার্টিগুলি আছে ছোটখাটো, কিন্তু মূল একটা সংগঠনই, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এর বিপরীতে যে দলগুলির কথা করে খুব আহাজারি করে, তারা কিভাবে দল? 75 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে, অবৈধভাবে হত্যা করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, যে মিলিটারি ডিক্টেটর প্রথমে ক্ষমতায় উত্তোলন করে, নিজেদেরকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে, ঘোষণা দেয়, ক্ষমতা দখল করে, আর্মি রুলস অ্যাক্ট সব ভায়োলেট করে, সংবিধান লঙ্ঘন করে, নিজেদেরকে ঘোষণা দিয়ে তারপরে আবার রাজনীতিতে অবতরণ করে। এবং তখন ক্ষমতায় বসে সেই মার্শাল ল জারি অবস্থায় যে দল তৈরি করে, সেটাই একটা হলো বিএনপি, আর পরবর্তী আর একটা হলো জাতীয় পার্টি। তো এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্যে থেকে উঠে আসে নাই, বা জনগণের কল্যাণের জন্য কাজ করেও কিন্তু উঠে আসেনি। ক্ষমতা দখলকারী হাতে সৃষ্টি করা একটি দল, সেটা আমি মনে করি যারা সমালোচনা বা কথা বলেন তাদের কথাটা মনে রাখা উচিত। আর যে কারণেই এই দীর্ঘ সময় ক্ষমতার খেলা যে চলেছে বাংলাদেশে, সে পাকিস্তান আমল থেকেই। 58 সালে আইয়ুব খান যে পদ্ধতিতে এসেছিল ক্ষমতায়, সেনাপ্রধান হিসেবে আইয়ুব খান ক্ষমতা দখল করে, একাধারে সেনাপ্রধান, একাধারে প্রেসিডেন্ট। জিয়াউর রহমানও ঠিক একাধারে সেনাপ্রধান আর একদিকে প্রেসিডেন্ট নিজেকে নির্বাচিত করে, যার সাথে তার পদাঙ্ক অনুসরণ করে, ক্ষমতা চলে যায় সেনা ছাউনিতে। কিন্তু এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে যারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, সে হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সংগ্রাম করেছে বলেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, সেটাও যদি বিবেচনা করেন, তো সেটাও কিন্তু আওয়ামী লীগের হাতেই। তার কারণটা একটাই, যে যেহেতু আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন,
মানুষ অধিকার হারা মানুষের সেই বঞ্চনা শোষণ তারা দেখেছে, মানুষের কষ্ট দুঃখ যাতনা তারা উপলব্ধি করেছে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একটি জাতি, যাদের একবেলা খাদ্য জুটত না, তাদের থাকার জায়গা নাই, রোগের চিকিৎসা নাই, যাদের কোনো আশা ভরসা নাই, শিক্ষা নাই, কিচ্ছু নেই, সেই শোষিত বঞ্চিত জাতির এই কষ্ট দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি এবং আওয়ামী লীগের সংগ্রাম, এবং আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে যখনই করেছে এই বঞ্চিত মানুষেরই ভাগ্য পরিবর্তন করেছে। কাজে দল হিসেবে যদি, রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করা যায়, তো এখানে হ্যাঁ কিছু বাম দল আছে, কিছু দক্ষিণপন্থী আছে, কিন্তু সত্যিকার গণমানুষের দল হিসেবে যদি বাংলাদেশের জন্য কেউ থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র দল আওয়ামী লীগ। আমাদের অনেকে অনেক কিছু বলেন, কিন্তু এই জিনিসটা কখনো উপলব্ধি করেন না। করবেন কি করে? কারণ এদেশে যখন একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, বা যখন কোনো অরাজনৈতিক অথবা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার আসে, তাই এনাদের মূল্যটা বাড়ে। কেউ কেউ পতাকা আসেও বসে থাকেন, যে কারণে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তারা ক্ষমতার পিছনে ছুটে পদলেহন করে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যা করে জনগণের কল্যাণে করে। তাছাড়া আওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, একটা আদর্শ নিয়ে এদের স্বাধীন হয়েছে, যে আদর্শ জাতির পিতা দিয়ে গেছেন। তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, তিনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, তিনি এদেশের মানুষকে সম্মানের সাথে বাঁচার অধিকার দিতে চেয়েছেন। জাতির পিতার বক্তব্যই ছিল যে এদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে। তার মানে কি এদেশের মানুষের যে জরাজীর্ণ অবস্থা, পেটে খাবার নেই, পরনে শতচ্ছিন্ন কাপড়, মানে তাদের থাকার জায়গা নাই, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা। আমরা আওয়ামী লীগ তো সেই কাজটাই আমরা করব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে, এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে কাজ করতে হবে। যে কোনো দুর্যোগ, সেটা আমরা সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, আওয়ামী লীগ সবার আগে ছুটে যায় মানুষের কাছে। আওয়ামী লীগ ত্রাণ দেয়, মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সাধ্যমতো সহযোগিতা করে। একমাত্র আওয়ামী লীগ সংগঠনই সবসময় এসব বিষয়ে অগ্রণী ভূমিকা নেয়। এটা হলো বাস্তব ঘটনা, এটা জাতির পিতার শিক্ষা, আর সেই শিক্ষাটাই আমরা নিয়েছি, আর সেভাবে আমরা পথ চলি। তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, সাথে সাথে আমাদের একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানে কিভাবে দেশের কল্যাণ হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, সে দিক নির্দেশনাও রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে জাতির পিতাকে 15 আগস্ট হত্যার পর সেই সংবিধানের বিধানগুলি তো আর কখনো অনুসরণ করাই হয়নি। আর অনুসরণ করবে কি? অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ক্ষমতাকে টিকিয়ে রাখার পিছনেই ছোটে, মানুষের কল্যাণের জন্য না। তারা কিছু চাটুকারের দল সৃষ্টি করে, তোষামোদী খোসামোদী দল সৃষ্টি করে, এবং তাদের নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হয়। এদেশের ইতিহাস এত করুণ যে 75-এর পরে বারবার কু হয়েছে। তার সব থেকে বড় শিকার হয়েছে সশস্ত্র বাহিনী। কত সদস্য জীবন দিয়েছে, আর রাজনৈতিক দলের নেতা তাদেরকে হত্যা করেছে। একটার পর একটা কু আর মানুষের হত্যা। সেই জায়গা থেকে দীর্ঘদিন আজকে গণতান্ত্রিক ধারাটা আমরা বজায় রাখতে যে আমাদেরকে পদে পদে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। নইলে জীবন্ত মানুষকে অগ্নিসন্ত্রাস করে হত্যা করা, আগুন দিয়ে পুড়িয়ে মারা, আমরা দেখেছি তো। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করা, নিরীহ মানুষ হত্যা করা, নানাভাবে অনেকভাবে তারা চেষ্টা করেছে এই দেশটাকে অস্থিতিশীল করতে। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই যে যখনই যে ডাক আমরা দিয়েছি এবং যে কাজ আমরা করেছি, নিজের জীবনকে বাজি রেখে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে থেকেছে, জনগণের পাশে থেকেছে, জনগণের জানমাল রক্ষা করেছে, সেই আদর্শ নিয়ে তারা চলেছে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজে আওয়ামী লীগের
ইতিহাসের সাথে তো এদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত, এদেশের সাংস্কৃতিক মুক্তির কথা জড়িত, এদেশের সামাজিক নিরাপত্তার কথা এবং সামাজিকভাবে যতটুকু অর্জন, অর্থনৈতিকভাবে যত অর্জন, সব কিছুর পিছনেই শক্তিশালী আওয়ামী লীগ সংগঠন। কারণ দলটা যদি শক্তিশালী না হয় তাহলে আসলে কোনো কাজ করা যায় না বা সেটা বাস্তবায়ন করা যায় না। শুধুমাত্র সরকার দিয়ে হয় না, পাশে শক্তিশালী সংগঠনও থাকতে হয়। পিছনে সেটা যদি থাকে তাহলে যে কোনো অর্জন সম্ভব। তা আজকে যতটুকু অর্জন আমরা করেছি, আমি মনে করি এই সুসংগঠিত আওয়ামী লীগ আমার পাশে সবসময় আমাদের সঙ্গে ছিল বলেই আমরা এই অর্জনগুলি করতে সক্ষম হয়েছি। যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এদেশের মানুষ আরো উন্নতি করতে পারবে। আজকে আমরা জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে আমাদের স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছেন। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা কতগুলি লক্ষ্য স্থির করেছি। অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এই ধরনের কর্মসূচিও নেই, কোনো চিন্তা ভাবনাও নেই। আমাদের অর্থনৈতিক নীতিমালা, আমাদের ঘোষণাপত্র, আমাদের গঠনতন্ত্র, আমরা সেগুলি মেনে সংগঠন করি এবং সেগুলি মেনেই আমরা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসি, আমাদের ঘোষণাপত্রে কি বলেছিলাম, আমাদের অর্থনৈতিক নীতিমালায় কি ছিল, আমরা সেটাকে অনুসরণ করে দেশের মানুষের কথা চিন্তা করে আমরা পরিকল্পনা নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা শুরু থেকে এটা চিন্তা অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ৭৫ পর্যন্ত জাতির পিতা যেটুকু অর্জন করে রেখেছিলেন সেই স্বল্পোন্নত দেশ, এরপর ৭৫-এর পর যারা দীর্ঘদিন প্রায় ২৯ বছর কাছাকাছি ক্ষমতায়, তারা কিন্তু কিছু দিতে পারেনি। দিয়েছে আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগ এসেছে তখনই এদেশের মানুষ পেয়েছে। জাতির পিতা চেয়েছিলেন এদেশের মানুষ, প্রত্যেক মানুষের অন্নের ব্যবস্থা করতে। আমাদের প্রথম লক্ষ্য সেটাই ছিল যে দেশের মানুষকে আগে খাদ্য নিরাপত্তা দিতে হবে। আমরা খাদ্য নিরাপত্তা যখন দিয়েছি, সাথে সাথে আমরা পুষ্টি নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নিয়েছি। সেই সাথে শিক্ষার ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা সাথে সাথে আজকে গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষ, যেটা স্বাধীনতার পর জাতিপিতা শুরু করেছিলেন, তাদের ঘর, গুচ্ছগ্রাম দিয়ে ঘর বানিয়ে দেওয়া, আমরা তারই পদক্ষেপ অনুসরণ করে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। কাজে আমরা এই সময়ের মধ্যে বাংলাদেশে একটি মানুষ যেন ভূমিহীন না থাকে, গৃহহীন না থাকে, ঠিকানাবিহীন না থাকে। প্রত্যেকটা গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষ, তাদেরকে আমরা ঘর করে দেব, থাকার ব্যবস্থা করে দেব, একটা ঠিকানা দেব। আমাদের যতটুকু আমাদের যেরকম সম্ভব আমরা সেইভাবে করে যাচ্ছি। এবং এ পর্যন্ত এই মুজিব বর্ষ উপলক্ষে প্রায় আমরা একটা হিসেব নিয়েছি সারা বাংলাদেশে, এবং আমাদের কয়েকটি মন্ত্রণালয় মিলেই আমরা এই গৃহ নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। তো আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের আশ্রয়ন কর্মসূচি। তার মাধ্যমে আজকে আমরা প্রায় ৪ লক্ষের উপর মানুষকে ইতিমধ্যে আমরা এই সময়ের মধ্যে ঘর দিয়ে দিয়েছি। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে এটুকু অনুরোধ করবো, আপনারাও যার যার এলাকায় খুঁজে দেখবেন যে একটি মানুষ যেন ঠিকানাবিহীন না থাকে, ভূমিহীন না থাকে, আমরা তাদের জন্য ব্যবস্থা করবো। অর্থাৎ জাতির পিতার যে স্বপ্নটা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা যদি পূরণ করতে পারি, সেটাই তো সব থেকে বড় কথা। করোনা ভাইরাস আমাদের সকলের জীবনটাকে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে গেছে, এবং সবচেয়ে বোধহয় বিচ্ছিন্ন হয়ে আছি আমি। কারণ এই করোনা ভাইরাসের কারণে আমি না পারি আওয়ামী লীগের বা আত্মীয় স্বজন কারোর সঙ্গে সাক্ষাৎ নেই। ডিজিটাল বাংলাদেশ করেছিলাম, যার মাধ্যমে যে এখন আপনাদের সাথে বসি, বিভিন্ন কর্মসূচি পালন করার সুযোগ পাই বা রাষ্ট্রের কর্মসূচি পালন করার সুযোগ পাই। তারপর সেটা ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আজকে ৯৯ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, বিদ্যুৎ সুবিধা আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সার্বিকভাবে দেশের উন্নয়নে, যেটা আমরা তৃণমূল মানুষ, আমাদের উন্নয়নে কোনো ম্যাজিক না, এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের একটা দর্শন, একটা আদর্শ। আমরা গ্রামের মানুষ, তাদেরকে সবার আগে আমরা গুরুত্ব দিয়েছি, যেটা জাতিপিতা চেয়েছিলেন, যে গ্রাম থেকে উন্নয়ন করা, গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করা, গ্রামের মানুষের
সুখ দুঃখের সাথী হয়ে তাদের দুঃখ দূর করা, আমরা ঠিক সেইভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছি বলেই কিন্তু আজকে আমরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছি, এগিয়ে যেতে পারছি এবং যেটা পারবো। করোনা ভাইরাস আমাদের যথেষ্ট কষ্ট দিচ্ছে সারা বিশ্বব্যাপী, এটা একটা বিরাট সমস্যা। তারপরেও আমরা আমাদের যেমন একদিকে অর্থনৈতিক কর্মসূচি এর গতিটা আমরা সব সময় ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছি, যদিও এতে অনেক ক্ষতি হচ্ছে, তারপরেও হয়তো যে লক্ষ্যটা ছিল সেটা হয়তো পূরণ করতে পারিনি, কিন্তু তারপরেও আমি বলবো যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই এখন সব থেকে ভালো স্থানে আছে এবং থাকবে, সেটাই বড় কথা। এবং করোনা ভাইরাস যখনই দেখা দিয়েছে, আমরা এই ভ্যাকসিনের জন্য যখন যেটা গবেষণার পর্যায়ে ছিল, প্রতিটি জায়গায় আমরা যোগাযোগ করেছি কোথায় পাওয়া যায় ভ্যাকসিন, এবং আমরা পৃথিবীর অনেক দেশ এখনো ভ্যাকসিন দিতে পারেনি, কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে এসে দেওয়া শুরু করেছি। হ্যাঁ, ভারতে যখন মহামারী আকারে ব্যাপকভাবে শুরু হলো, তারা যেহেতু ভ্যাকসিন রপ্তানি করা বন্ধ করে দেওয়াতে আমরা কিছুটা সমস্যায় পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা এখন আবার ভ্যাকসিন কিনতে শুরু করেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভ্যাকসিনটা পৌঁছে যায় তার ব্যবস্থা আমরা পর্যায়ক্রমিকভাবে নিচ্ছি এবং সেটাই আমরা করব। আমার খুব দুঃখ লাগে, যাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগেভাগে ভ্যাকসিন দিয়েছি তাদের 2 ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করেন, অথচ তারাই কিন্তু সবার আগে নিয়েছেন, তারাই আবার বড় বড় সমালোচনার কথা, একে গালি ওকে গালি অনেক কিছু দেন আমরা শুনি। তো সেটাই অবাক লাগে যে তারা যখন নিয়েছিলেন তখন তো কথা বলেননি, এখন আবার সমালোচনা কেন? কিন্তু বিশ্ব পরিস্থিতিটা বুঝতে হবে, যে ভ্যাকসিন আমরা $4 কিনেছি এখন তা $15 কিনতে হচ্ছে, সামনে হয়তো আরো বেশি দাম হবে। আমরা তো আগেই টাকা দিয়ে পয়সা দিয়ে চেষ্টা সব করে রেখেছিলাম, কিন্তু এটা আন্তর্জাতিক বিষয়। তবে আমরা এখন ভ্যাকসিন এর উপর যেন আমাদের গবেষণা হয়, আমাদের দেশে আমাদের কাজ করতে পারি এবং আমরা যেন নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য আমাদের ফার্মাসিউটিক্যাল তৈরি করা দরকার। আমরা কিভাবে এখানে ভ্যাকসিন করব তার উপর আমরা ইনস্টিটিউট তৈরি করব এবং এর উপর আমরা গবেষণা করে ইনস্টিটিউট তৈরি করে আমরাও যেন ভবিষ্যতে ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য যা যা দরকার আমরা সে ব্যবস্থা নেব, সেই ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি। কাজে যারা সমালোচনা করছে তাদের বলবো একটু ধৈর্য ধরেন, আপনারা দেখেন আমরা কতটুকু কি করতে পারি, তারপরে সমালোচনা করেন। আমি এটুকু বলতে চাই যে জাতির পিতার এই বাংলাদেশ, তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তিনি আমাদের আদর্শ দিয়ে গেছেন, তিনি আমাদের পথ প্রদর্শক, আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে চলছি। আজকে তিনি আমাদের মাঝে নেই। 15 আগস্ট বাংলাদেশ হারিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আর আমি হারিয়েছি আমার পরম আপনজনদের, আমার মা, আমার 3 ভাই, কামাল জামালের নবপীড়িত বধূ, আমার একমাত্র চাচা সহ আমাদের পরিবারের অনেক সদস্য একই দিনে 3টা বাড়িতে তারা আক্রমণ করলো, প্রত্যেক পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা। আমার শুধু মাঝে মাঝে এটি মনে হয় যে মানুষটা এই বাঙালির জন্য সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছে, যে জুলুম অত্যাচার সহ্য করেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন দেশের কল্যাণে, আর সেই যে বাঙালির জন্য তিনি তার সারাটা জীবনের স্বাদ আহ্লাদ সুখ দুঃখ সব কিছু ভুলে সারাটা জীবন এত কষ্ট করে গেলেন, আর তাকে জীবন দিতে হলো সেই বাংলাদেশের জনগণের হাতে। শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকেই তো হত্যা করলো না, আমার মাকেও তো নির্মমভাবে হত্যা করলো। আমার মা জীবন ভিক্ষা চায়নি, আমার মা কোনো আকুতিও করেননি, বরং বলেছিলেন যে তোমরা ওরাকে মেরেছ, আমাকেও মারো, আমি এক পাও নড়ব না। আর সেই সাথে সাথে কামাল জামাল তারা তো মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকেও হত্যা করেছে। আমার একমাত্র চাচা, সেও মুক্তিযোদ্ধা এবং সে পঙ্গু ছিল, তাকেও গুলি করে মেরেছে। কর্নেল জামিল আপ্পার মিলিটারি সেক্রেটারি, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন,
তাকেও, একজন সেনা সদস্য, তাকেও নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার হাসিবুর রহমান, তাকেও হত্যা করে। এরকম জঘন্য হত্যাকাণ্ড এই বাংলাদেশে ঘটে যায়। আমি আর এরা বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। এসব ব্যথা কষ্ট সহ্য করা অনেক কঠিন ছিল। কিন্তু আওয়ামী লীগ সংগঠনটা তো রাজনীতি নিষিদ্ধ, তারপর চেষ্টা করেছি সকলে। আওয়ামী লীগের প্রায় সব নেতারাই তো জেলে আর অথবা বেইমানি করে মোস্তাকের সাথে গেছে। কার সাথে যোগাযোগ করব? তবে জেলখানা থেকে যখন সবাই বেরিয়েছে তখন তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আর রেহানা তার আগে থেকে যোগাযোগ রাখা শুরু করেছে, প্রতিবাদ করেছে। সেই সাথে সাথে আমাদের প্রতিজ্ঞা ছিল যে এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন। বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন, তার যে চিন্তা, তার যে আদর্শ, এটা কখনো ব্যর্থ হতে পারে না। এটাকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের নাম মুছতে চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ যখন সৃষ্টি হয় তখন থেকে মুসলিম লীগ আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। আইয়ুব খান ক্ষমতা এসেছে, সেও আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ইয়াহিয়া খান এসেছে, সেও চেষ্টা করেছে। কারণ যখন গণহত্যা চলে ৭১-এ, সব থেকে আগে তাদের লক্ষ্যবস্তু ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। ঠিক জিয়াউর রহমান ক্ষমতা এসেছে, আওয়ামী লীগকেই ধ্বংস করতে চেয়েছে। জালাল এরশাদ এসেও একই পদাঙ্ক অনুসরণ করেছে। আর খালেদা জিয়া এসে তো আরো এক ধাপ উপরে, ৯১ থেকে ৯৬ আর ২০০১ থেকে ২০০৬ কত মানুষকে তারা হত্যা করেছে। তাদের লক্ষ্য একটা, আওয়ামী লীগকে শেষ করা। আবার যখন এমার্জেন্সি দেওয়া হলো, আমি বিরোধী দলে থাকা সত্ত্বেও সবাই আমাকেই গ্রেপ্তার করা হলো। অর্থাৎ আওয়ামী লীগের উপরই যে রোষ। কেন? আওয়ামী লীগ স্বাধীনতা দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশের গরিব দুঃখী মানুষ যারা পেটে ভাত পায়, তারা মাথা গোঁজা ঠাঁই পায়, ঘর পায়, রোগের চিকিৎসা পায়, এটা লেখাপড়ার সুযোগ পায়। এটা বোধহয় কিছু শ্রেণীর পছন্দ না, যারা ওই মিলিটারি ডিক্টেটরদের পদলেহন করে চলেছিল, তাদের পছন্দ না। সেজন্য আওয়ামী লীগকে ধ্বংস করতে তারা উঠে পড়ে লাগে। কিন্তু আমি আগেই বলেছি, এই সংগঠন মাটি মানুষের থেকে উঠে এসেছে। এটা কোনো ক্ষমতা দখলকারী হাতে গড়া সংগঠন না। মুসলিম লীগ সরকারের অন্যায়ের প্রতিবাদ করে এই সংগঠন গড়ে উঠেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। যে সংগঠন মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে ওঠে, সেই সংগঠনকে এত সহজে শেষ করে দেওয়া যায় না। হয়তো সাময়িক আঘাত আসে, আওয়ামী লীগের উপরে অনেকবার আঘাত এসেছে, বহুবার আওয়ামী লীগ ভেঙে গেছে। আওয়ামী লীগের ভিতরের লোক তাই তো আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করেছে। মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত সভাপতি, তিনি সবার আগে আওয়ামী লীগ ভেঙে চলে গেলেন ন্যাশনাল আওয়ামী পার্টি করতে। ঠিক এভাবে কতবার এই আওয়ামী লীগ ভেঙেছে। ৮১ সালে আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করা হলো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য। দুর্ভাগ্য হলো যে আমি প্রবাসে থাকতে যাকে সব থেকে বেশি সংগঠনের জন্য সহযোগিতা করেছি, আমি ফিরে এসে তিনি আমাকে ছেড়ে আগে চলে গেলেন, আমাদের আব্দুর রাজ্জাক সাহেব। বারবার তাকে বললাম যে আপনার তো যাওয়ার দরকার নেই, আপনি থাকেন। সে পার্টির সেক্রেটারি না, সে পার্টি ভেঙে বাকশাল করলো। এরপর আবার ডক্টর কামাল হোসেন, যাকে আমরা রাষ্ট্রপতির পদে নির্বাচন করালাম, তার নাম ডাক হলো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলে তাকে প্রচার করলাম। আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তখন কি, তিনি তো বঙ্গবন্ধুর ক্যাবিনেটে একজন মন্ত্রী ছিলেন মাত্র। আমাদের প্রচারের মাধ্যমেই তাকে তুলে ধরলাম, যিনি ভালো করে বাংলায় কথাও বলতে পারতেন না। তিনিও ৯১ সালে পার্টি ভেঙে চলে গেলেন, আর একটা পার্টিও বানানোর চেষ্টা করলেন। প্রথমে আওয়ামী লীগেরই একটা করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে তারপর গণফোরাম করে চলে গেলেন। এবারে বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে। তবে আমি বলবো, আওয়ামী লীগ তো হীরার টুকরা, যতবার কেটেছে তত আরো জলদর হয়েছে, আরো নতুন ভাবে জ্যোতি ছড়িয়েছে। কাজে এই সংগঠনকে ধ্বংস করার যে যতই চেষ্টা করুক, সেটা পারেনি, পারবে না। আর আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ
সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে উন্নতি করতে আজকে বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যারা সমর্থন দিয়ে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আজকে তারা সেই ভরসাটা রেখেছিল বলেই আমরা সরকারে এই পরপর এক টানা এই তৃতীয়বার আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই দীর্ঘ সময় হাতে পেয়েছি, দেশটাকে সুন্দরভাবে একটা সাজানোর সুযোগ পেয়েছি, দেশের মানুষের, দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের কাজগুলি সুষ্ঠুভাবে করবার একটা সুযোগ পেয়েছি। আজকে করোনা ভাইরাস এসে আমাদের কিছুটা সমস্যার সৃষ্টি করেছে কথা সত্য, তবে অনেক চড়াই উতরাই ঘাত প্রতিঘাত আমরা অতিক্রম করেছি। আমি সবাইকে অনুরোধ করব, টিকা নেওয়া সত্ত্বেও সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, সবাই এই ব্যাপারে একটু সচেতন থাকেন, কারণ আবার যে দ্বিতীয় ধাক্কাটা এটা খুব খারাপভাবে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সারা বিশ্বেরও বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো সেখান থেকেও আমাদের উত্তরণ ঘটাতে হবে, ইনশাআল্লাহ আমরা তা পারবো। খালি আমাদের দেশের জনগণকে সচেতন থাকতে হবে, আমরা যে লকডাউন দিয়েছি সেটা সবাইকে মানতে হবে, সবাইকে ঘরে থাকতে হবে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। একটু ঘরে থাকা, মাস্ক পরা, হাত ধোয়া এবং সচেতন থাকা, এই বিষয়টা সকলকেই একটু মেনে চললে আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। আমরা ইতিমধ্যে 6 লক্ষ কোটি টাকার আমরা বাজেট দিতে সক্ষমতা অর্জন করেছি। এই করোনা ভাইরাসের সময়ও আমাদের বাজেট আমরা কমাইনি, আমরা বরং বৃদ্ধি করেছি। আমরা উন্নয়ন পরিকল্পনাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, কারণ আমরা সেগুলি বাস্তবায়ন করতে চাই এবং সারা বাংলাদেশটাকে জাতিপিতা সুন্দরভাবে সাজাতে চেয়েছিলেন, তিনি তো পারেন নাই, তাকে তো করতে দেওয়া হলো না। তার সেই অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে এবং তার জন্য আওয়ামী লীগকে সবসময় সচেতন থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, সুখে দুঃখে সাথী হতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনকে তৃণমূল থেকে নতুন করে আবার শক্তিশালী করে গড়ে তুলতে হবে, কারণ আমাদের কাউন্সিল অধিবেশনগুলো আমরা করতে পারছি না করোনার কারণে যথাযথভাবে, তারপরেও সংগঠন যাতে শক্তিশালী হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ এই আওয়ামী লীগ অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছে, অনেক চড়াই উতরাই পার হয়েছে, অনেক বন্ধুর পথ অতিক্রম করেছে। আজকে আমরা ক্ষমতা আছি, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কখনো কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্যই আমাদের অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী, সেটাই আমি চাই। সবাইকে আমি আবারও এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাই। 72 বছর আওয়ামী লীগের বয়স হলো। এই সাবকন্টিনেন্টের একটা আরও কয়েকটি মাত্র পার্টি, তার মধ্যে সব থেকে বেশি প্রবীণ পার্টি। এই পার্টি, এই দলই পারবে এদেশে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। কাজে আওয়ামী লীগ ক্ষমতা আছে, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসনা, চিকিৎসা, শিক্ষার সুযোগ আছে। আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে তারা আবার বঞ্চিত হবে। তারা যেন আর বঞ্চনার শিকার না হয়, তার জন্য জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করে এদেশের মানুষের ভাগ্য যেন আমরা পরিবর্তন করে দিয়ে যেতে পারি, সেভাবে সবাই কাজ করবেন সেই কথা বলে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সবারও এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সভাপতি সনাগুলো অনুমতি ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।